আমিন থেকে শুরু করে মুকাদ্দেস থেকে শুরু করে ডাক্তার আরিফ বিল্লাহ থেকে শুরু করে আমার ইলেকশন এজেন্ট নওদা, এছাড়া আমাদের যুব সভাপতি নওদা এবং মঞ্চে বহু নেতৃত্ব আছে। সকলকে আমি নাম করতে পারছি না, কেউ কিছু মনে করবেন না। সকলকেই আমার শ্রেণী মতো সালাম জানাই, আদাব জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর তার থেকেও বড় কথা, মঞ্চে যেটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে, এরাই আমাদের আসল শক্তি, আসল সম্পদ। কারণ আপনারা যদি আমাকে সঙ্গ না দিতেন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, এত প্রতিকূলতা, এত বিরোধ, এত সমস্যা, এত অর্থনৈতিক ভাবে আমাদের বিরুদ্ধে এখানকার যে প্রার্থী প্রায় 5 কোটি টাকা খরচ করেছে, আমাদেরকে নিশ্চয়ই কিছু খরচা করতে হয়েছে, কিন্তু সেই তুলনায় অত্যন্ত কম বা নগণ্য। তো মানুষের ভালোবাসা, মানুষ হচ্ছে গণতান্ত্রিক ভাবে যে কোনো নির্বাচনে তারাই হচ্ছে আসল শক্তি, তারাই হচ্ছে রাজ্যে কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, কোথায় কে বিধায়ক হবে, কে হবে না, কোথায় কে গ্রাম পঞ্চায়েতের মেজরিটি কোন দল পাবে, কে প্রধান হবে, কোন ব্লকে কে পঞ্চায়েত সমিতি দখল করবে, জেলা পরিষদে কে দখল করবে, সবটাই কিন্তু পাবলিক সাধারণ মানুষের হাতে ক্ষমতা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে বলছি, আজকে যে দলটা প্রাক্তন হয়ে গেল, যে মুখ্যমন্ত্রী 1984 সালে মাত্র 32 বছর বয়সে একজন প্রখ্যাত আইনজীবী, ব্যারিস্টার, সিপিএম এর জবরদস্ত সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিল। সেই হারানোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল একটাই কারণে, তখন তার 5-7 বছর আগে 1977 সালে বাংলার আরেকজন বিখ্যাত আইনজীবী, লন্ডনে পড়াশোনা করা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি এবং তিনার স্ত্রী মায়া রায়, তিনিও ব্যারিস্টার ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ও ব্যারিস্টার ছিলেন। 1972 থেকে 77 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। একটা ন্যাশনাল দল, আমাদের ভাবতে খারাপ লাগে যে এই পশ্চিম বাংলায় অনেক উত্থান পতনের মধ্যে প্রথমে 30 বছর কংগ্রেস দল বাংলার শাসন করেছিল। সেই অতুল্য ঘোষ থেকে শুরু করে, অজয় মুখার্জি থেকে শুরু করে, ডাক্তার বিধান রায়ের 14 বছরের মুখ্যমন্ত্রিত্বর আমল এবং লাস্ট 5 বছর সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা। এই বাংলার মানুষ সেদিন সিদ্ধার্থ শঙ্কর রায়কে ভুল বুঝেছিল, কংগ্রেস নেতৃত্বকে ভুল বুঝেছিল। তাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 1977 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে বাংলার মানুষ না, গোটা ভারতবর্ষের মানুষ সেদিন ইন্দিরা গান্ধীকেও হারিয়ে দিয়েছিল। 1977 সাল ইন্দিরা গান্ধী যখন হারছে, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক হিসেবে ছিল সিদ্ধার্থ শঙ্করের নাম। আজও বাংলার মুখ্যমন্ত্রীদের যে তালিকা, সেই তালিকা যদি পর্যালোচনা করা হয়, তাহলে সিদ্ধার্থ শঙ্কর রায় দক্ষ একজন প্রশাসক ছিলেন। তাকেও কিন্তু 72 সাল থেকে 77 সালে বামফ্রন্টের কাছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরোজ মুখার্জি, প্রমোদ দাশগুপ্ত, তাদের নেতৃত্বে, কমরেড জ্যোতি বসুদের নেতৃত্বে 1977 সালে বাংলার মানুষ ওই 5 বছর না 30 বছরের কংগ্রেস জামানা থেকে তাদেরও বিদায় করে দিয়েছিল। একদিকে ইন্দিরা গান্ধীকে হারিয়ে দিয়েছিল ভারতবর্ষের মানুষ, অন্যদিকে বাংলার মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে দিয়েছিল।
তারপরে আপনারা দেখেছেন 23.5 বছরের কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী, 11 বছর প্রায় তো বুদ্ধদেব বঙ্গ মুখ্যমন্ত্রী। আমরা সারা জীবন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনীতি করেছি, জ্যোতিবাবুর বিরুদ্ধোচ্চারণ করেছি, বুদ্ধবাবুদের প্রশাসনের বিরুদ্ধোচ্চারণ করেছি, রাজনীতি করতে গিয়ে 27টা ক্রিমিনাল কেস খেয়েছি, কোন সময় 81 দিন বহরমপুর জেল খেটেছি, কখনো 1 মাস 1.5 মাস পুলিশের ভয়ে এই জেলা ছেড়ে কলকাতায় গিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। তবুও কিন্তু তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, আপোষ করিনি, কোনো কিছুর বিনিময়ে তাদের সঙ্গে আপোষ করিনি। কিন্তু আজকে সেই 34 বছরের সরকারকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে 1 থেকে, কারণ 2004 সালে লোকসভায় মমতা একা এমপি ছিল, এই মুর্শিদাবাদের 3টে এমপি ছিল কংগ্রেস দলের, যেখানে মুসলমান মেজরিটি জেলা, সেই জেলায় প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান যোগীপুরের এমপি হয়েছিল। দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর 1952 সাল থেকে কমরেড ত্রিদীপ চৌধুরী এই বহরমপুরে আরএসপির কুদাল চিহ্ন নিয়ে, তারপরে ননীগোপাল ভট্টাচার্য, তারপরে প্রমথেশ মুখার্জি, তারা কেউ দুনিয়াতে নেই, সবাই লোকে গেছে, কিন্তু এখান থেকে তারা বারবার এমপি হয়েছে। যখন কোন সনাতনী ধর্মাবলম্বী মানুষকে মুর্শিদাবাদের মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করে, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না, তখন সনাতনী মানুষের কাছে তারা খুব ভালো। আর যখন কোন মুসলমান তার জাতির পক্ষ থেকে জাতির কোন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন এক শ্রেণীর সনাতনী ধর্মাবলম্বী মানুষের গা জ্বলে। তারা মনে করে ভারতবর্ষের সংবিধানটা শুধু হিন্দুদের জন্যই, মুসলমানদের কোনো অধিকার নেই। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে পড়ে দেখুন, যদি 70 জন সনাতনী ধর্ম বা মুসলিমদের নাম থাকে, 30% মুসলিমদেরও নাম সেখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। তাহলে সংবিধান কিন্তু সম অধিকার দিয়েছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল টাইপ হোক, সে যে কোনো জাতিতে বিলং করুক, যে কোনো ধর্মতে তিনি পালন করুক, তার কিন্তু সংবিধানে ডক্টর বি.আর. আম্বেদকর 3 বছর প্রায় 8 মাস ধরে যে সংবিধানটা তিনি লিখেছিলেন, সেই সংবিধানটা ভারতবর্ষের অত্যন্ত এত মজবুত। এই জায়গাতে বর্তমান শাসক বিজেপি সহ, বিগত দিনে কংগ্রেস সহ, বিশ্বনাথ প্রতাপ সিং থেকে শুরু করে আরো কয়েকজন, কেউ 13 মাসের, কেউ 15 মাসের, কেউ 7 মাসের চন্দ্রশেখররা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু এই সংবিধানকে কেউ পরিবর্তন করতে পারেনি, এই সংবিধানকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। কারণ ভারতবর্ষের সংবিধান অত্যন্ত এত সুন্দরভাবে 3 বছর 4 মাস ধরে একজন গঠন করেছিল ডক্টর বি.আর. আম্বেদকর। সেও কিন্তু একটা শিডিউল ট্রাইব লোক ছিল, সে কিন্তু ভারতবর্ষের সংবিধানটা এমন ভাবে গঠন করে গেছিল, সেই সংবিধানকে আজকে যে বিজেপি ভারতবর্ষের গদিতে আছে, 19টা রাজ্যের ক্ষমতা চালাচ্ছিল, বাংলা দখল করেছে 20টা রাজ্য তাদের, মাত্র 23টা রাজ্য, তার মধ্যে ভেঙে ভেঙে 29 হয়েছে। 29টা রাজ্যের মধ্যে আজকে পশ্চিম বাংলা দখল হওয়ার পর দেখা যাচ্ছে যে বাংলার ক্ষমতা সহ প্রায় ভারতবর্ষের 3 বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগে তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2014 সাল। 2001 সাল থেকে
সিলেটে কিন্তু বিজেপি সরকার চলছে, সেখানে কিন্তু 19% মুসলমানের বাস, 18% মুসলমান বিজেপির রাজত্বে চাকরি করছে। এখানে 37% মুসলমানের বাস এই বাংলায়। সেই বাংলাতে কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা চলে যাওয়ার পর সেই সময় বরকত গনি খান চৌধুরী, সরদার সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুরাদনগর থেকে জিতে ডক্টর মোতাহার হোসেন, কলকাতা থেকে জিতে আব্দুর রহমান সারি, 16 জন মুসলিম মন্ত্রী ছিল 1972 সাল থেকে 1977 সাল। আর যে মুসলিমদের কাঁধে ভর দিয়ে 2011 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে যে মমতা ব্যানার্জি 34.5 বছরের সরকারটাকে এখান থেকে সরিয়ে দিল, সেই মুখ্যমন্ত্রীরা 34 বছরে মুসলমানদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রু করেছিল, শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছিল, মুসলমানদের মধ্যে গ্রামে গ্রামে থানায় থানায় বুথে বুথে বোম বাঁধা শিখিয়েছিল, লড়াই করতে শিখেছিল, মুসলমানদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, কোর্টে যাও, মার করো, আর ভয়ে আমাদেরকে ভোট দাও, এই ছিল বামপন্থীদের নীতি আদর্শ কর্মসূচি। একই পন্থা অবলম্বন করলো মমতা ব্যানার্জি। আজকে তিনি সনাতনী ধর্ম অবলম্বনী একজন ব্রাহ্মণের কন্যা, তিনাকে যেমন বাংলার মানুষ প্রায় 100 জন মুসলমানের মধ্যে 85 জন মুসলমান এই তৃণমূলকে ভোট দিয়ে 2011 সালে 229টা সিটে লড়াই করেছিল, কংগ্রেসকে মাত্র 65টা আসন দিয়েছিল। সেই সময় যখন কংগ্রেস 65তে লড়ে 42 জিতলাম আমরা, এই রাজনগরে আমি এমএলএ হয়েছিলাম। আমার ভাগ্য খারাপ ছিল, 5 বছরের জন্য মানুষ রাজনগর আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের আচরণে আমি আহত হয়ে 18 মাসের মাথায় 20 নভেম্বর 2012 যিনি প্রাক্তন হয়ে গেল বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার, তার কাছে আমি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম। কিসের ভরসায়? মুর্শিদাবাদের উন্নয়ন করব, মুর্শিদাবাদের মানুষের সুখ দুঃখে পাশে থাকবো, মুর্শিদাবাদের মানুষের উপরে যাতে কোনো অন্যায় অত্যাচার না হয়, মুর্শিদাবাদের মুসলমান গ্রাম মোড়ায় যেন মুসলমান ভাই ভাই মারামারি না করে, ভাই ভাই কাটাকাটি না করে। আসল ক্রিমিনাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দালাল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2011 সালের 20 এপ্রিল মুখ্যমন্ত্রীর গদিতে বসেছিল যেদিন, সেদিন পশ্চিম বাংলায় সনাতনী ধর্মাবলম্বী মানুষের অর্থাৎ প্রত্যেকটা হিন্দু গ্রামে কোনো আরএসএস এর অফিস ছিল না। টোটাল হাজার হাজার হিন্দু গ্রাম আছে গোটা বাংলায়, 70% উপর বাংলায় হিন্দু বসবাস করে। সেই সনাতনী ধর্মাবলম্বী মানুষের 20 মে 2011 সহায়তায়, তার পুলিশ প্রশাসনের বদন্যতায়, তার নেতৃত্বে আজকে গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর থেকে 19টা সাংসদ হওয়ার পর যে 1.5 বছর সময় ছিল, যে প্রায় 2.5 বছর সময় ছিল, প্রতিদিন কলকাতার রাজপথে বুদ্ধিজীবীদের নামে আরএসএস কে, সমস্ত বামপন্থী বিরোধী লোককে নামিয়ে দিয়ে প্রতিদিন সভা সমিতি, পদযাত্রা এসব করে করে লাস্টে তিনি সার্থকতা লাভ পেলেন। কংগ্রেসকে 65টা সিটে লড়ার সুযোগ দিয়ে তারা 42টা পেল, পার্সেন্টেজ দিল। আর উনি 229টা সিটে লড়ে ছেড়ে দিতে বাধ্য করেছিল, এমন আচরণ করেছিল। তাদেরকে কোনো ফাইল রিসিভ করতে দিত না। ডাক্তার মনোজ ভূঁইয়া, আবু হেনা থেকে শুরু করে যারা মন্ত্রী ছিল, গনি খানের ভাই থেকে শুরু করে, কেশব মন্ডল কুচবিহারের থেকে শুরু করে
বিরোধী দল নেতা যে নিজেই তাকে হৃষ্টপিষ্ট করেছিল শুভেন্দু অধিকারীকে 2021 সালে নন্দীগ্রামে তার কাছে 1956 ভোটে হারতে হয়েছিল। এত রগরবা, এত ঐধত্য, তার ভাইপুর সঙ্গে কথা বলা, টাকা ছাড়া কথা বলা যায় না, ফোনে মেসেজ দিলে তার কোনো উত্তর পাওয়া যায় না। আমি হুমায়ুন কবির বারবার মমতা ব্যানার্জির কাছে প্রতিবাদ করেছিলাম যে আমরা দল করতে এসেছি, আপনার ভাইপুর গোলামি করতে আসিনি। আপনার ভাইপুকে সামলান, আপনার ভাইপুকে তুলাবাজি করা থেকে বিরত রাখুন। আপনি নিজে পোস্টিং হয়, এটা সাধারণ মানুষের উপরে চলুন। একটা সাধারণ মানুষ এক লরি বালি কিনতে গেলে এধারে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, 1000 টাকা ভাতা দিচ্ছি, ইমামদের 3000 টাকা, ভট্টাচার্যকে 4টে দপ্তর দিয়ে রেখেছিল, তাতেও জিতাতে পারেনি। আমরা বলেছিলাম মুর্শিদাবাদে আমাদের কিছু দায়িত্ব দিন, মন্ত্রী না করুন, কিছু ক্ষমতা দিন, কোন দপ্তরের চেয়ারম্যান করে দিন, ফান্ড দিন। আমরা মুর্শিদাবাদের মানুষ আপনাকে ভোট দিয়েছে। 2021 সালের আগে আপনার 4টে আসন ছিল, 2011-তে যেদিন আপনি ক্ষমতায় আসেন সেদিন 1টা আসন ছিল। সম্মান করবেন না, মুর্শিদাবাদের মানুষের উন্নয়ন করুন। কিন্তু এই তোলাবাজ ভাইপো, চোর ভাইপো সেদিনকে সম্পূর্ণ পিসির ক্ষমতার অপব্যবহার করে বাংলার মানুষের সাথে চুরি করেছে, ডাকাতি করেছে, তোলাবাজি করেছে। অমিত শাহকে যে পুলিশ সিকিউরিটি দেয়, সেই পুলিশ কি করে হুমায়ুন কবিরকে সিকিউরিটি দেয়, কি করে নওশাদকে সিকিউরিটি দেয়? তুমি কে হরিদাস পাল? তুমি বলছো যে সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ছেড়ে দিক, আমি সিকিউরিটি দেব। ওহে অভিষেক, আজ তোমার কি পরিণতি হয়েছে? তোমার স্বরাষ্ট্র দপ্তর কালকে বলে দিয়েছে আপনার আর কোন সিকিউরিটির দরকার নাই, মাত্র 4 জন কনস্টেবল আর 1 জন সাব ইন্সপেক্টর রেখে সমস্ত সিকিউরিটি। মমতা ব্যানার্জি নিজেকে পাপ করেছো, তার জন্য প্রায়শ্চিত্ত তোমাকে করতে হতোই। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। তাই আগামী তোলাবাজ এখানে কলকাতায় গিয়ে বিজেপির নেতার সাথে যোগাযোগ করছে, অত সস্তা না। হুমায়ুন কবির থাকতে তোমাকে বিজেপি কোনো মতে জায়গা দেবে না। তুমি বিজেপির হাত ধরেও বাঁচতে নাম করে তোমার কিছু চ্যাংম্যান আছে, তারা খৈতান এগ্রো কোম্পানির কয়েকশো বিঘি জমি দখল করে খাচ্ছে। আমি এই রেজিনগরের বিধানসভার সদস্য হিসেবে উপস্থিত সকলের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে একটা আবেদন করব, সেটা হচ্ছে আমি আজকে 7 তারিখ, কালকে আমাকে কলকাতা যেতে হবে। পরশুদিন 4টের সময় বাংলার সরকার শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী সময় কম, তাকে যেতে হবে আসামে। তাই সকাল 10টায় ব্রিগেডে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে এত নির্লজ্জ ক্ষমতা যে নিজের যে দায়িত্ববোধ, হেরে যাওয়ার পরে যে পদত্যাগ করা, সেটাও করতে চায়নি, বলছে আমাকে জোর করে হারানো হয়েছে। আরে তোমাকে যদি জোর করে হারানো হয়, তুমি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে ছিল, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ছিল, কি করে সেটা সম্ভব? আর বিজেপি যদি এত ক্ষমতাবান, রেজিনগরে কেন হুমায়ুন কবিরকে হারাতে পারলো না? নওদাতে কেন হারাতে পারলো না? নওদার মানুষ আমাকে সঙ্গ দিয়েছে, রেজিনগরের বিধানসভার মানুষ তারা আমাকে সঙ্গ দিয়েছে, সাপোর্ট করেছে। তাই হুমায়ুন কবির 60,000 ভোটে নির্বাচিত হয়েছে, ওখানে প্রায় 28,000 ভোটে নির্বাচিত হয়েছে। মানুষ সঙ্গে থাকলে কেউ কাউকে হারাতে পারে না। এতদিন যত ভোটে জিতেছ, ততই তো বারবার বলেছ মানুষ আমার সঙ্গে আছে। মামাদের সাথে কথা বলো। আমি আগেই বলেছি, আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, কোন মুসলিমের গোলামি করব না।
করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে এই রেজিনগর বিধানসভায় মাত্র ৯২,০০০ হিন্দু ভোট, ৯২,০০০, ২,৬২,০০০ ভোটের মধ্যে মাত্র ৯২,০০০, ৬৮% মুসলিম ভোট। হুমায়ুন কবিরকে মুসলমানরা ভোট দিলে তারা সম্প্রদায়। আর যখন ৯২,০০০ ভোটের মধ্যে বাবন ঘোষের মতো আমার ছেলের বয়সে, রাজনীতির জানে না, ওর বাবা ছিল স্বাধীন ঘোষ, ১ বছর আগে মারা গেছে, আমার বন্ধু লোক ছিল, তার ছেলেকে এখানকার হিন্দুরা বিধায়ক করার জন্য যখন ৬৪,০০০ ভোট দেয়, তখন মুসলমানরা সম্প্রদায় পায় আর হিন্দুরা সব ধর্ম নিরপেক্ষ হয়। এই সাম্প্রদায়িক হতে আমি যতদিন বাঁচবো, এই মুর্শিদাবাদের বুকে কোন মুসলমানের গায়ে হাত দিলে আমরা আগে কোন মুসলিমকে মারতে যাব না, আগে কোন মুসলিমের সম্পদ দখল করতে যাব না, আগে কোন মুসলিমের সঙ্গে ঝামেলায় যাব না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের সরকার মোদীজিকেও বলছি, বাংলার নতুন সরকার বিজেপির সরকারকে বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে বাবরি মসজিদ হবে, এবং যতক্ষণ বেঁচে আছে আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ পঞ্চায়েত আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখলে আসবে, এবং ২০২৯-এর লোকসভায় বহরমপুর সহ ৩টে লোকসভায় আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখল করবে। 72% যে জেলায় মুসলমানদের বাস, যত হিন্দুরা একটা হবে, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদেরকে একটা করব। কি করে নির্বাচিত করব? আমরা নিশ্চিতভাবেই আগামী ২০২৯ সালে ৩টে লোকসভায় দখল করব। আমি নিজে বহরমপুরে লড়ব, আর যোগ্যতম প্রার্থী মুর্শিদাবাদেও দেব, জঙ্গিপুরেও দেব। আমার আগামী দিনে লড়াই হবে। এই যে ৩টে এমপি আছে, অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা ল্যাংড়া ভাঙড়া মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে ২০২৯ সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু ভোট সব একটা হোক, তাও ২ লক্ষ ভোটে আমি জিতবো। ভোট একটা অধীরকে দিবে না, নির্মল সাহাকে দিবে, তারা বেছে দিক। আর মুসলমানদের ৯০টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে, ২ লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে, আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক ৮ জন, তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে, তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো হুমায়ুন কবির রাস্তায় নামবে। কোনো বাধা মানব না, কোন সরকারের প্রশাসনকে মানব না। যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না। আমি এরপরে লোকাল কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী আপনাদের সকলের কাছে আমি করজোড়ে অনুমতি চাইছি, ৯ তারিখ আমি যাব, কিন্তু আমি শপথ নিতে পারবো না, কারণ আমি রিজাইন করিনি, এখনো করব না। আমি আগামী ১৩ তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব, আর ১৪ তারিখ বৃহস্পতিবারে রিজাইন করব রেজিনগর বিধানসভা থেকে। আপনারা কেউ ভুল বুঝবেন না, আপনারা আমার সঙ্গে থাকেন। আমার ছেলেকে প্রার্থী করব,
সে পারতে হবে না আমি ভক্তি থাকা, এবং আপনাদেরকে আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে, আরো বেশি ভোটে তাকে জিতাতে হবে। আমার হাত শক্তিশালী করতে গিয়ে আপনাকে আমার ছেলে রবিন গোলাম নবী আজাদকে ভোট দিতে হবে। আগামী 15 তারিখের মধ্যেই, আমি 15 তারিখে শুক্রবার জুম্মার নামাজ পড়ে রেজিনগর বিধানসভা থেকে আমি পদত্যাগ করব। এখন থেকে 4 মাসের মধ্যে 6 মাস কমিশন আছে, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে যা বুঝছি 4 মাসের মধ্যেই উপনির্বাচন হয়ে যাবে। শুধু এটাই হবে না, আর একটাও হবে। শুভেন্দু 2টো জায়গায় জিতেছে, সে হয়তো ভবানীপুর রাখবে, নন্দীগ্রাম ছাড়বে। কাজে নন্দীগ্রাম আর রেজিনগর দুটোই উপনির্বাচন হবে 4 মাসের মধ্যে। আমার ছেলে রবিনকে আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। একে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আপনাদেরকে আমি কথা দিচ্ছি, রেজিনগরে কারো রংবাজি চলবে না, রেজিনগরে কারো তুলাবাজি চলবে না। আমার ছেলেকে কোনোদিন কারো লটারি দিলে শক্তিপুর থানার ওসিকে এমন ধাক্কা দেব, আগে এসপিকে বলবো।